এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হিস্ট্রির চ্যাপ্টার 2 আঞ্চলিক শক্তির উত্থান আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং এই অধ্যায়ে লাইন ওয়াইজ আমি বুঝিয়েও দিয়েছি। আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ারও করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট অন করে দেখে নিতে পারো। এই অধ্যায়টা শুরু করে দিয়েছি এবং এই অধ্যায়টা পেজ ওয়াইজ বুঝিয়ে দিচ্ছি এবং প্রতিটা পেজে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। এর আগের দিন আমি 17 পেজে বাংলার বর্গীহানা পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আমি 18 পেজ থেকে শুরু করব। তাহলে এর আগের দিন আমরা পড়েছিলাম তিনটি আঞ্চলিক শক্তিশালী হয়ে উঠেছিল, তাদের মধ্যে ছিল বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। তাহলে বাংলাটা আমি আগের দিন আলোচনা করে দিয়েছিলাম, আজকে হায়দ্রাবাদ থেকে শুরু করব। এখানে দেখো, মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিন খান উপাধি দেন। চীন কুলিন খান উপাধি কার ছিল বা সম্রাট ঔরঙ্গজেব চীন কুলিন খান উপাধি কাকে দেন? উত্তর হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন, মীর কামার খান উদ্দিন সিদ্দিকী। এটা তোমরা ব্র্যাকেট করে নেবে। এবং সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিন খান উপাধি দেন। এই পর্যন্ত তোমরা মার্ক করে নেবে। পরে তিনি সম্রাট ফারুক শিয়ারের থেকে নিজামুল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। হায়দ্রাবাদ রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হলো? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী তিনি প্রথমে চীন কুলিন খান উপাধি পান এবং পরে সম্রাট ফারুক শিয়ারের থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ জাহ উপাধি নিয়ে কত খ্রিস্টাব্দে? 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে এই প্যারাটা তোমরা মার্ক করে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারা। মুঘল প্রাদেশিক শাসন মুবারিজ খান হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1727 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চল নিজে আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী 1723 খ্রিস্টাব্দে তিনি তো আসফ জাহ উপাধি পেয়েছিলেন এবং তখন তিনি মুবারিজ খানকে হারিয়ে 1724 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে তিনি নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন এবং ক্রমেই স্থায়ীভাবে হায়দ্রাবাদে থেকে প্রশাসন চালাতে থাকেন নিজাম। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে হায়দ্রাবাদ অস্বীকার করেনি। মুঘল সম্রাটের নামেই হায়দ্রাবাদের মুদ্রাগুলি চলত, এমনকি সম্রাটের নামে খুতবাও পাঠ করা হতো। হায়দ্রাবাদের প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল, যেমন জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে গিয়েছিল, প্রশাসনে আরও নতুন লোক যুক্ত হয়েছিল। বস্তুত হায়দ্রাবাদের প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। তাহলে হায়দ্রাবাদের প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে কিছু পরিবর্তন করা হয়েছিল, যেমন জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে গিয়েছিল আর প্রশাসনে নতুন নতুন লোক যুক্ত হয়েছিল এবং হায়দ্রাবাদে তখন প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। তাহলে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে হায়দ্রাবাদ কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। বড় প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে অযোধ্যা। তাহলে হায়দ্রাবাদ, এরপর হচ্ছে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল অযোধ্যা। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীদের নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা। দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। তাহলে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিন খান উপাধি দেন আর এখানে হচ্ছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। এইটা তোমরা ব্র্যাকেট করে নাও। আর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। এটাও তোমরা ব্র্যাকেট করে নেবে।
মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সাফারজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করেন সাদাত খান। পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দফতরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। অযোধ্যার রাজস্ব বিষয়ে কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না। তাহলে মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সাফদারজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত কে করেন? সাদাত খান। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। এরপর দেখো, সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেন এবং অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য তখন খুবই উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যায়। তাদের মধ্যে ভারতীয় মুসলমান, আফগান ও হিন্দুরা ছিল সংখ্যায় বেশি। তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। কত খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান এটা তোমরা ব্র্যাকেট করে নেবে। ততদিনে অযোধ্যার প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল, তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব স্বীকার করা হতো। কিন্তু মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান একদম শেষ করে দেননি। পর দেখো, বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কের বিবর্তন। মুর্শিদ কুলি খানের সময় বাংলার বিভিন্ন ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা করত। সেগুলির মধ্যে ব্রিটিশ, ওলন্দাজ ও ফরাসি কোম্পানি তিনটি ছিল বেশি ক্ষমতাশালী। তাহলে মুর্শিদ কুলি খানের সময় ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা করত। সেই সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক আর বাণিজ্য কোম্পানি ব্যবসা করত এবং তাদের মধ্যে তিনটে কোম্পানি ছিল শক্তিশালী। তারা কোনগুলো ছিল? ব্রিটিশ, ওলন্দাজ আর ফরাসি কোম্পানি। তাদের মধ্যে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ সব থেকে বেশি ছিল। নবাব হিসেবে মুর্শিদ কুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধিতায় যেতেন না। যেহেতু তিনি নবাব ছিলেন, তাই জন্য বিদেশি বণিকদের সাথে খুব একটা বিরোধিতা তিনি করতে চাইতেন না। কিন্তু নিজের অধিকার কর্তৃত্ব যাতে কোনোভাবেই বিদেশি কোম্পানিদের দ্বারা ক্ষুণ্ণ না হয়, তার জন্য তিনি সচেতন ছিলেন। বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুকশিয়ারের ফরমান দ্বারা। তাহলে ফারুকশিয়ারের ফরমান কি, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসে। ফারুকশিয়ারের ফরমান, এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে বা ব্রড কোশ্চেন হিসাবেও আসে। দেখো, 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। যেমন এক হচ্ছে, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামে জমিদারি কিনতে পারবে, আর কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে। এরপর হচ্ছে, দেখো, কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলা নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফারুকশিয়ারের ফরমান কি এবং ফারুকশিয়ারের ফরমানে ইংরেজরা কী কী সুবিধা লাভ করেছিল, এইটা তোমরা পয়েন্টস করে এখান থেকে লিখতে পারো। তাহলে ফারুকশিয়ারের ফরমানটা কি? 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন, তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এবং সেই ফরমানে কি কি অধিকার দেওয়া হয়েছিল? 1 নম্বর লিখবে, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 2 নম্বর লিখবে, ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামে জমিদারি কিনতে পারবে। 3 নম্বর লিখবে, কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। আর 4 হচ্ছে, কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। এছাড়াও বাংলা নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। এইটা তোমরা ব্র্যাকেট করে নাও। এই প্যারাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে কিন্তু এটা পড়বে। এর পরের পেজে চলে আসো। ফারুকশিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমান। তাহলে এই ফরমান জারি করার ফলে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অবাধ বাণিজ্য পথ খুলে গিয়েছিল এবং ভবিষ্যতেও বাংলা নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির একটা অর্থনৈতিক আর রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়েছিল। সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীন ছিলেন। ফলে কোম্পানিকে দেওয়া ফারুকশিয়ারের ফরমান সরাসরি নাকচ করার অধিকার তার ছিল না, কিন্তু ওই ফরমান ব্যবহারের ফলে
ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদকুলি পছন্দ ছিল না, ফলে গোড়া থেকেই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন। মুর্শিদকুলি ঘোষণা করেন, যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রফতানি হবে, কেবল সেগুলির শুল্কই মুকুব হবে, কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও মুর্শিদকুলির অমত ছিল। তাছাড়া মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে দেননি। তাহলে জিতকুলি খান স্বাধীনভাবে শাসন করলেও তিনি কিন্তু মুঘল সম্রাটের অধীনে ছিলেন এবং কোম্পানির দেওয়া এই ফারুক শেয়ারের ফরমান কিন্তু সরাসরি নাকচ করার অধিকার তার ছিল না। আর এই ফরমান ব্যবহার করার ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদকুলির কিন্তু পছন্দ ছিল না, ফলে প্রথম থেকেই এই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন। আর মুর্শিদকুলি যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে, সেগুলোর শুল্কই মুকুব হবে, তিনি এটা ঘোষণা করেছিলেন এবং দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। ব্রিটিশ কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারে মুর্শিদকুলির অমত ছিল এবং মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার করার সুবিধাও তিনি কোম্পানিকে দেননি। এরপর দেখো, ফারুক শেয়ারের ফরমানে বলা হয়েছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করে নবাবের শুল্ক ফাঁকি দিতে থাকে। সেই বিষয়কে কেন্দ্র করে মুর্শিদকুলির সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক নষ্ট হয়েছিল। তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত। এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করত নবাবের কিছু কর্মচারী। তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতা দেখা দেয়। শেষ পর্যন্ত জগৎ শেঠের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়, কিন্তু বাংলার নবাব ও ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধিতার সূত্রপাত হয় সেখান থেকেই। তাহলে ফারুক শেয়ারের ফরমানে বলা হয়েছিল যে ব্রিটিশ কোম্পানির পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, কিন্তু কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করত এবং নবাবের শুল্ক ফাঁকি দিত। এবং এই বিষয়কে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানির সাথে মুর্শিদকুলির সম্পর্ক নষ্ট হয়েছিল। নবাবের কর্মচারীরা ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত এবং সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করত নবাবের কিছু কর্মচারী। এই ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির একটা বিরোধিতা তৈরি হয় এবং জগৎ শেঠের হস্তক্ষেপে সেটা মিটেও যায়, কিন্তু এই সময় থেকেই বাংলার নবাব ব্রিটিশ কোম্পানির মধ্যে একটা বিরোধিতার সূত্রপাত হয়। মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তিনি মনে করতেন বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে, তবে বিদেশি বণিক ও কোম্পানিগুলির রাজনৈতিক ও সামরিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আলীবর্দী খেয়াল রাখতেন যাতে ওই বণিকরা কেবল ব্যবসায়ী হিসাবে বাংলায় থাকে, নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসাবে বিদেশি বণিক কোম্পানির উত্থান যাতে না হয়, তার জন্য আলীবর্দী সজাগ থাকতেন। পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয় সেদিকেও খেয়াল রাখতেন নবাব। বস্তুত বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের ছিল না। তাহলে মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন এবং তিনি মনে করতেন যে বাংলায় অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে এবং বিদেশি বণিক আর কোম্পানিগুলির রাজনৈতিক সামরিক ক্ষমতা কোনোভাবেই যেন বাড়তে দেওয়া না যায় সেদিকে তিনি খেয়াল রাখতেন। বণিকরা কেবল ব্যবসায়ী হিসাবেই বাংলায় থাকবে এবং নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসাবে বিদেশি বণিক কোম্পানি যাতে উত্থান না হয় সেই জন্য তিনি সজাগ থাকতেন। পাশাপাশি বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয় সেদিকেও তিনি খেয়াল রাখতেন। আর বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের কিন্তু ছিল না। তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সেই বিষয়ে আলীবর্দীর কড়া নজর ছিল। তার ফলে বাংলায় ব্রিটিশ ও ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাধেনি। ওই দুই কোম্পানিকে বাংলা দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলীবর্দী। তার যুক্তি ছিল বণিকদের দুর্গের কী প্রয়োজন, তাছাড়া তাদের নিরাপত্তার জন্য নবাব নিজেই উদ্যোগী ছিলেন। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানি থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে, তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। পরে 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দী খানের সঙ্গে কোম্পানির সংঘাত বাধে। শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলি রক্ষা করেন আলীবর্দী। তাহলে ব্রিটিশ বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও
বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না দেখে সে বিষয়ে আলীবর্দী খানের কড়া নজর ছিল। এর ফলে বাংলার ব্রিটিশ আর ফরাসি কোম্পানিদের মধ্যে সরাসরি সংঘাত কিন্তু হয়নি এবং এই দুই কোম্পানিকেই বাংলার দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলীবর্দী খান এবং তিনি বলেছিলেন যে বণিকদের দুর্গের কী প্রয়োজন ছিল, তাদের নিরাপত্তা নবাব দেখাশোনা করবে, তার জন্য দুর্গের কোনো প্রয়োজন নেই, তিনি এই কথা বলেছিলেন। এবং 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন এবং সেটা কোম্পানি দিতে অস্বীকার করেছিল এবং এর ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়েছিল। কিন্তু 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দীর সঙ্গে কোম্পানির সংঘাত বাধে এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়েছিল এবং আলীবর্দী জাহাজগুলিকে রক্ষা করেন। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, মুর্শিদ কুলি খান থেকে আলীবর্দী খানের সময় পর্যন্ত বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক কীরকম ছিল। ব্রড কোশ্চেন হিসেবে আসে, এই প্রশ্নগুলো আমি পরে তোমাদের লিখিয়ে দেবো। আজকে আমি আলোচনা করে দিলাম, এই পর্যন্ত আজকে থাক, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।